সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আহমেদ সালেহিন। কূটনৈতিক চিঠি দিয়ে আগেই জানানোর পরও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে অসৌজন্যতার অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এই ঘটনায় রাষ্ট্রীয় সফর বাতিল করে দেশে ফিরেছেন তিনি। এমন ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। পাশাপাশি ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কূটনৈতিক শিষ্টাচারের এমন লঙ্ঘন কি দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি করবে? প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় শিষ্টাচারের প্রশ্ন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য জামাত ইসলামী, এবং আমিনুল মজলিস, সাংবাদিক ও কলাম লেখক। দর্শক, আমরা শুরু করতে যাচ্ছি আজকের সম্পাদকীয়, যেখানে অতিথিদের কাছে প্রথম প্রশ্ন থাকবে। ইমরান সালেহ প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, কূটনৈতিক পত্র দেওয়ার পরও প্রধানমন্ত্রীর যে তথ্য উপদেষ্টা তাকে যে দিল্লি বিমানবন্দরে 2.5 ঘন্টা বসে রাখার ঘটনাকে সরকার আসলে কীভাবে দেখছে? এর মধ্যে যদিও আমরা দেখেছি দিল্লির ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে, নিন্দা জানানো হয়েছে। ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার সাথে যারা সহ আলোচক আছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতা যারা দেখছেন শুনছেন তাদেরকেও সালাম এবং শুভেচ্ছা। তো আজকে আপনি প্রথমেই যেই প্রশ্নটির অবতারণা করেছেন, এটা টক অফ দ্য কান্ট্রি না, শুধু টক অফ দ্য রিজিয়ন যদি বলা যায় তাও হবে, কারণ আমি আজকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও দেখছিলাম এই বিষয়গুলো তারা মানে আমাদের এই অঞ্চলের যে গণমাধ্যমগুলো সেগুলো তো তারা সামনে নিয়ে এসেছে। এবং ডক্টর জাহিদুর রহমান তিনি শুধু একজন মাত্র ব্যক্তি নন, তিনি বাংলাদেশের নির্বাচিত সরকারের যিনি প্রধানমন্ত্রী তার উপদেষ্টা, এবং তিনি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন। এবং তার সাথে গত রাতে দিল্লির এয়ারপোর্টে যে ঘটনা ঘটেছে বা যেটা ঘটানো হয়েছে, সেটা শুধু মানে কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বললেও এটা কম বলা হবে, এবং সেটা এই ঘটনা অনাকাঙ্ক্ষিত, অসম্মানজনক, অগ্রহণযোগ্য এবং অসৌজন্যমূলক। এই ঘটনায় বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ ক্ষুব্ধ, বিস্মিত, হতবাক, মর্মাহত, এবং আমরা হতবিহ্বল বটে। তো এই ঘটনার পরপরই আমরা বাংলাদেশের পক্ষ থেকে নানানভাবে আমরা জানার চেষ্টা করেছি। তাৎক্ষণিকভাবে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে আমাদের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী যিনি উপদেষ্টা, তিনি একটি সরকারি ডেলিগেশনে নেতৃত্ব দিচ্ছিলেন। উনি ডেলিগেশনের হেড ছিলেন। একটি আঞ্চলিক একটা সেমিনার সেখানে হচ্ছিল, এবং সেই ডেলিগেশনে অন্যান্য যারা সরকারি কর্মকর্তারাও ছিলেন। সেখানে দিল্লির বিমানবন্দরে নামার পরে সরকারি যারা ডেলিগেশনের মেম্বার ছিলেন তাদেরকে ইমিগ্রেশন ছেড়ে দিলেও ইমিগ্রেশন অনাকাঙ্ক্ষিতভাবে এবং অসৌজন্যমূলকভাবেই আপনার ডক্টর জাহিদুর রহমান সাহেবের পাসপোর্টটি ফেরত না দিয়ে তাকে বসিয়ে রাখে এবং নানান রকম তাকে জেরা করতে থাকে। এর মধ্যে সেখানে এয়ারপোর্টে আপনার তাকে রিসিভ করার জন্য বাংলাদেশের হাইকমিশনার এবং প্রোটোকল অফিসার সহ তারা অপেক্ষা করছিলেন। আপনারা জানেন যে দিল্লিতে, বিশেষ করে ইন্ডিয়াতে একটা নতুন সিস্টেম করা হয়েছে যে হাইকমিশনার বা অন্যরা যদি তাদের দেশের কাউকে রিসিভ করতে চান, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তাদেরকে থাকতে হয়, মানে ইমিগ্রেশন পার হওয়ার পরে। ইমিগ্রেশনের এই পারে আসার তাদের নাকি আর কোনো সুযোগ ছিল না, তারা ওই পারে অপেক্ষা করতে থাকে। কিন্তু দীর্ঘ সময় যখন তাদের মানে গেস্ট, মানে যিনি প্রধানমন্ত্রী উপদেষ্টা, তাকে যখন বের হয়ে আসতে দেখছিলেন না, তারাও ভিতরে খবর টবর নিচ্ছিলেন। এর মধ্যে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে ডক্টর জাহিদুর রহমান তিনি অসম্মানিত বোধ করেছেন এবং তিনি বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্যোগ নিয়েছেন এবং পাসপোর্টটি তিনি ফেরত নিয়েছেন। এরকম একটা সময়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আবার তাকে প্রবেশ করার সুযোগ দেওয়ার চেষ্টা করে। সেই সময় তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না, আমি যখন একবার সিদ্ধান্ত নিয়েছি আমি ফিরব না। তার এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তিনি বাংলাদেশের যে আত্মমর্যাদা সেটাকে তিনি সেখানে প্রতিষ্ঠিত করেছেন। এই যে আমরা বলছি সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে তিনি সেখানে প্রতিফলিত করেছেন, এবং তিনি পরে আরেকটি দেশ হয়ে পরে আজকে দুপুর নাগাদ বাংলাদেশে ফিরে এসেছেন। সমগ্র যে ঘটনা, এই ঘটনাটা যদি আমরা পর্যালোচনা করি,
এটা অবশ্যই কূটনৈতিক শিষ্টাচারের চরম লঙ্ঘন, এবং আমি বললাম যে আমরা মানে অসম্মানিত বোধ করেছি, এবং সেখানে এটা অগ্রহণযোগ্য এক অসৌজন্যমূলক ঘটনা। এটাতে আমরা ক্ষুব্ধ, বিস্মিত এবং হতবাক। যে কারণে আজকে বাংলাদেশ সরকার আপনার ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং তার হাতে প্রতিবাদ লিপি উঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আমরা ভারতের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয় সেটা আমরা দেখার অপেক্ষায় রয়েছি। হ্যাঁ প্রিন্স ভাই, একটু যদি বলতেন যে সরকারের একজন তথ্য উপদেষ্টা, বর্তমান সরকার, আপনি বলছিলেন যে আপনার নির্বাচিত সরকারের প্রধান যিনি তার উপদেষ্টা, তাকে এরকম একটা হেনস্থার যে অসৌজন্যমূলক যে আচরণে যে আপনারা অভিযোগ জাহিদুর রহমান সাহেব করেছেন, আপনারা করছেন অভিযোগ যেটা হচ্ছে আর কি, হয়েছে আর কি, সেই ঘটনায় আসলে মূলত ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ছিল গত 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত যেটা ছিল, কিছুটা উত্তরণের পথও কিন্তু আমরা দেখছিলাম যে কথাবার্তা চালাচালি হচ্ছিল আপনাদের মধ্যে নির্বাচিত সরকারের এন্ড থেকে। তো এটা কি আসলে পরবর্তীতে কোনো করবে কিনা, যেটা দেখুন ভারত বাংলাদেশের খুব নিকটতম প্রতিবেশী, একেবারে লাগালাগি, আমরা পাশাপাশি বাড়ি। ভারত এটা কেন করলো এরকম, আপনারা কি মনে করেন? আমরা বাংলাদেশের প্রতিবেশী, আমরা সবসময় প্রতিবেশীদের সাথে নিজেরাও সুপ্রতিবেশী সুলভ আচরণ করি, অন্যদের কাছ থেকেও আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ আশা করি। বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হতে পারে, কিন্তু বাংলাদেশ একটা স্বাধীন দেশ, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে। তো সেখানে আমরা সকল দেশের সাথে আমরা সমমর্যাদার ভিত্তিতে ভ্রাতৃত্বমূলক এবং আত্মমর্যাদা নিয়ে আমরা টিকে থাকতে চাই, এবং সেই কারণেই আমরা ভারতের সাথে সুসম্পর্ক চেয়েছি। আমরা চেয়েছি ভারত অতীতে যাই হয়েছে সব কিছু ফেলে দিয়ে, আমরা দূরে সরিয়ে দিয়ে আমরা আমাদের বাংলাদেশের এবং ভারতের সম্পর্কটা আরও সুন্দর হোক, ভালো হোক, সেটা আমরা চেয়েছি। যেহেতু দুইটা পাশাপাশি দেশ, আমরা তো প্রতিবেশীকে আমরা ফেলে দিতে পারবো না, প্রতিবেশীকে তো আমরা এখানে পরিবর্তন করতে পারবো না। তো আমাদের পাশে যেহেতু ভারত, আমরা চেয়েছি যে আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্যাগুলোর সমাধান করব, এবং আমরা মাঝখানে ভারতকেও দেখেছি যে সেইখান থেকেও তারা কিন্তু কিছু এগিয়েও এসেছিলেন। কিন্তু গতকালকের যে ঘটনা, সেই ঘটনায় আমরা আসলেই খুব বিস্মিত এবং ক্ষুব্ধ। আমরা আগেই বলেছি যে আমাদের মর্যাদা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখানে ডক্টর জাহিদুর রহমান ব্যক্তি ডক্টর জাহিদ না, তিনি ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারি করেন এবং তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রীর পদমর্যাদায়। তো তার সাথে যেই ঘটনা হয়েছে, এটা শুধু যদি আমি বলি অনাকাঙ্ক্ষিত, খুব কম বলা হবে। যদি বলি যে এটা শিষ্টাচার বহির্ভূত, কম বলা হবে। সে কারণেই আমরা আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করেছি। আমি তো বললামই, এটা ভারত কেন করেছে সেটা আমরা জানি না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই পর্যন্ত আমি যতদূর খবর নিয়েছি এখানে আসার আগ পর্যন্ত কোনো আমরা বক্তব্য, আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক বক্তব্য আমরা পাই নাই। আমরা তাদের আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করছি। ভারত কি আসলে এর মাধ্যমে ইমিগ্রেশনের যে ঘটনাটা ঘটেছে তার মাধ্যমে কি কোনো নেতিবাচক কোনো মানে বার্তা দিতে যাচ্ছে কিনা বাংলাদেশকে? আমি জানি না। যদি এই ধরনের তারা বার্তা দিতে চায় তাহলে অবশ্যই বাংলাদেশকে তার অবস্থান নিতে পারে। দেখেন, এইতে পূর্বে অনেকেই অনেক কথা বলেছেন, আজকে হয়তো আলোচনা এখানে হতে পারে বা বলতে পারে অনেকে, যে বিএনপি সরকার আসার পরে ভারতের সাথে একটা সুসম্পর্ক গড়ে তোলার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, বা ভারতের সাথে বিএনপির একটা ভালো সম্পর্ক গড়ে উঠছিল, বা ইত্যাদি ইত্যাদি। এই ঘটনা কিন্তু তা কিন্তু প্রমাণ করে না। এই ঘটনা কিন্তু প্রমাণ করে না যে আমরা যেচে পড়ে গিয়ে তাদের সাথে আমরা মানে ভালো সম্পর্ক গড়তে চেয়েছি। হ্যাঁ, ভালো সম্পর্ক আমরা চাই, এখনও চাই, কিন্তু এই ভালো সম্পর্ক গড়ার ক্ষেত্রে যে কতগুলো বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমাদের আত্মমর্যাদা, আমাদের স্বাধীন দেশ, সেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি এবং বাংলাদেশের গণতন্ত্র এবং জনগণের আকাঙ্ক্ষার প্রতি ভারতকে শ্রদ্ধাশীল হতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে। আমরাও ভারতের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং তাদের জনগণের যে অভিপ্রায়, তাদের যে স্বাধীনতা এবং তাদের যে গণতন্ত্র, তাদের যে মানুষের চাহিদা, সেটার প্রতিও আমরা সম্মান প্রদর্শন করি। কিন্তু আমরা এককভাবেই তাদেরকে সেটা এগিয়ে যাব, সেটা হতে পারে না। দুদিন আগে আমরা দেখেছি ভারতের নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে এসছেন সড়ক পথে, আমরা স্বাগত জানিয়েছি। সেখানে এসেই তিনি যে বক্তব্য দিয়েছেন সেটাও কিন্তু একটু রহস্যাবৃত, এবং সেই আমি প্রসঙ্গে আসবো ভাই, আমি আসবো। সালাউদ্দিন আইয়ুবী, সংসদ সদস্য জামাতের, আপনি একটু কাইন্ডলি আমাকে জানান যে আসলে বিরোধী দল আসলে কীভাবে দেখছে, জামাত কীভাবে দেখছে এই ঘটনা, দিল্লিতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনার দৃষ্টান্ত স্থাপন হলো আর কি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ যারা রয়েছেন।
আমি ডাক্তার জাহিদের সাথে যে ঘটনাটি ঘটেছে নিঃসন্দেহে এটাকে আমি মনে করি দেশের জন্য লজ্জার, দেশের মানুষের জন্য অপমানজনক। তিনি যেহেতু দেশের প্রতিনিধি হিসেবে সেখানে গিয়েছিলেন, সুতরাং এটাকে কোনোভাবেই সহজভাবে নেওয়ার কোনো সুযোগ আমি নেই বলে আমি মনে করছি। তবে কিছু প্রশ্ন কিন্তু থেকেই যায়, কিছু প্রশ্ন এখানে তৈরি হয়। প্রথম হলো, তিনি আসলে আমন্ত্রিত ছিলেন কিনা সেখানে। দেখুন, রাষ্ট্রীয় কোনো পদস্থ ব্যক্তি যখন দেশের বাইরে যান, সাধারণত খুব ভালো করে ঘটা করেই যান। ধরেন একজন মন্ত্রী মালয়েশিয়া সফর করবেন, তার সফরের পূর্বেই সফর সূচি, সফর কারা সেখানে গ্রহণ করবেন, কি কি প্রোগ্রাম তিনি সেখানে করবেন, সেই বিষয়গুলো আগে থেকে জানা থাকার কথা। এবং এটা বাংলাদেশের মিডিয়াগুলোতেও বেশ ভালোভাবেই সবসময় প্রচারিত হয়। ডাক্তার জাহিদ অন্তত মিডিয়া অঙ্গনে বেশ সুপরিচিত মানুষ। তিনি নির্বাচিত প্রতিনিধি না হলে মিডিয়া অঙ্গনে খুব পরিচিত মানুষ, কিন্তু তিনি এই দুর্ঘটনার কবলে পড়ার আগে তিনি ভারত যাচ্ছেন এরকম কোনো সংবাদ আপনাদের কাছে ছিল কিনা আমি জানি না। আমাদের কাছে কিন্তু সেরকম কোনো তথ্য ছিল না, কোনো মিডিয়াতে এসেছে বলে আমার জানা নাই। তাহলে এরকম লুকিয়ে লুকিয়ে ভারতে যাওয়ার মানে উদ্দেশ্যটা কি? আমি যেটা আমি তো বললাম যে এই তথ্য, এই সংবাদগুলো আরো ভালোভাবে আসার মানে সুযোগ ছিল এবং পর্যাপ্ত সেরকম প্রচার হয়নি। এক নাম্বার, তিনি আসলে আমন্ত্রিত ছিলেন কিনা। দুই নাম্বার হলো, দেখুন এখন যে পরিস্থিতি, আমি শেষ করি, আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান হয়ে যোগ দিচ্ছিলেন এবং সেইটার জন্য একটা আনুষ্ঠানিক পত্র ভারতকে দেওয়া হয়েছিল এবং সেই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে সেটা ভারতের মাধ্যমে তারপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়েও সেই পত্র গিয়েছে। এবং যেই সংস্থার আমন্ত্রণে তিনি গিয়েছিলেন, তিনি আমাদের আইয়ুবী সাহেব বললেন যে তিনি আমন্ত্রিত ছিলেন কিনা। আপনি জানেন একটা আন্তর্জাতিক সম্মেলনে কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সেটা কিন্তু বাংলাদেশ ঠিক করে দেয় বা অন্য দেশ ঠিক করে দেয়। তা উনি ডাক্তার জাহিদ প্রতিনিধিত্ব করবেন, তার প্রতিনিধি দলের সদস্য কারা কারা সব লিখে তাদের পাসপোর্ট নাম্বার, তাদের পদ পরিচয় দিয়ে দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে। তাই তিনি হুট করেই লুকিয়ে লুকিয়ে গেছেন, এই কথাটা মনে হয় ডাক্তার আইয়ুবী, উনি একজন এমপি মহোদয়, তার কাছ থেকে এটা আশা করা যায় না। লুকিয়ে লুকিয়ে যান নাই, পত্র দিয়ে আনুষ্ঠানিকভাবেই ভারত সফরে গিয়েছেন। দেখুন, আমার সুযোগ হয়েছে, আমি বলছি, ক্লিয়ার করছি, সেটা হলো আমার সুযোগ হয়েছে কনফারেন্সে অংশগ্রহণ করার। আমি যখন কনফারেন্সের অফার লেটার পেয়েছি তখন থেকে সংশ্লিষ্ট এম্বাসি এবং সেখানে যাওয়া পরে, রিসিভ করার পরে, ইভেন আমি যখন রিটার্ন করেছি, আমার ফিডব্যাক কি সেটা পর্যন্ত এম্বাসি আমার কাছ থেকে নিয়েছে। একজনকে অসম্মান করা তো দূরের কথা, রিসিপশনে কোনো ঘাটতি থাকতে পারে। যখন হি ইজ এ গেস্ট, হি শুড বি অনার্ড, অ্যান্ড যখন সে ডিসঅনার হয়েছে, ইট ইজ দ্য কোয়েশ্চেন ওয়েদার ইউ ওয়াজ গেস্ট অর নট। এটা যখন আপনার সিচুয়েশন বলে দেয়, এটা বলাটা খুব স্বাভাবিক, কিন্তু এই সিচুয়েশন বলে দেয় আসলে গেস্ট ছিলেন কিনা তিনি তার জায়গায়। আমি তো আরেকটা কোশ্চেন, আমি আরেকটা প্রশ্ন রাইজ করেছি। আসলে এটা তো ভারতের মতো একটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটা সেন্সিটিভ জায়গা। সেই জায়গায় বাংলাদেশের একজন পদস্থ ব্যক্তি যাচ্ছেন, তিনি যাওয়ার আগে যে পরিমাণ প্রচার প্রচারণা, যে পরিমাণ আলোচনা হওয়ার কথা, তার কোনোটাই কি আসলে আলোচনা এসেছে? প্রচারণার কথা যখন বলছেন, তখন তো হাই কমিশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, ফলো করা হয়েছে সেখানে বারবার। এটাকে প্রচার প্রচারণা বলে না, এটাকে আলোচনা বলে না, এটাকে আলোচনা বলে না। এটা বাংলাদেশের মিডিয়ায় আলোচনা হওয়ার কথা, এটা বিভিন্ন সমাজে আলোচনা হওয়ার কথা। দুই নম্বর বিষয় হলো, দেখুন এই মুহূর্তে এই ধরনের সফর মানে কেনই বা হওয়ার কথা, কতটুকুই বা প্রয়োজন, এই কনফারেন্সের কি দরকার এই মুহূর্তে? দেখেন, দীনেশ ত্রিবেদীর মতো ব্যক্তি, তিনি প্রথম দিন এসেই সম্মানিত প্রিন্স ভাই ইতিমধ্যে বলেছেন, সম্পূর্ণ বিতর্কিত বক্তব্য দিয়েছেন। মাননীয় তথ্যমন্ত্রী শুধু জামাত বিরোধিতা করেন, তথ্যমন্ত্রী স্পষ্ট বক্তব্য দিয়ে এটার তীব্র বিরোধিতা করেছেন। অর্থাৎ সরকারের সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষই এই বক্তব্যের বিরোধিতা করেছে। সীমান্তে একটার পর একটা দুর্ঘটনা, হত্যার মতো ঘটনা ঘটছে, পুশিরের ঘটনা ঘটছে একটার পর একটা। তার পার্শ্ববর্তী দেশে বিশেষ করে বাংলাদেশিদেরকে নিয়ে অহরহ একটার পর একটা বক্তব্য দিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সরকারের এরকম পদস্থ ব্যক্তি সেই দেশে যাওয়ার প্রয়োজনীয়তাটা কতটুকু, এইভাবে গিয়ে অপমান হবে না এটা নিশ্চয়তা তাদের কাছে কতটুকু ছিল? এরকম অনিশ্চয়তা, এরকম পূর্বাভাস যারা পায় না, এরকম একটু দূরদর্শী চিন্তা তাদের মধ্যে নেই, আজকে এখানে বসে কালকে কি হবে, আগামী মাসে কি হবে, এইটুকু যারা ভাবতে পারে না, যে সরকারের কূটনীতিরা ভাবতে পারে না, যে সরকারের
পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবতে পারে না, তাদের দ্বারা পররাষ্ট্র নীতি কতটুকু সূক্ষ্মভাবে সুন্দরভাবে চলবে এই প্রশ্ন কিন্তু এখন একবারে জাতির কাছে খুব বেশি স্পষ্ট। এটা তো একেবারে স্পষ্ট দেখা যায় যে সরকারের কূটনৈতিক ব্যর্থতার চূড়ান্ত বহিঃপ্রকাশ এখানে দেখেন। এই যে গত কয়েকদিন যাবত ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বর্ডার কেন্দ্রিক যা ঘটছে, এই ইস্যুগুলোতে ইভেন দীনেশ ত্রিবেদীর বক্তব্যের মধ্য দিয়ে যে বহিঃপ্রকাশ হয়েছে, এটা নিয়ে সরকারের এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপগুলো আপনি বিবেচনা করে দেখেন। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। তিনি সভাপতি হওয়ার কারণে তার পূর্বে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করার অংশ হিসেবে সেই কেন্দ্রিক ব্যস্ততার থাকার কারণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। শুধুমাত্র ইন্ডিয়ার সাথে নয়, বাংলাদেশের সাথে অন্যান্য দেশের যে সম্পর্ক থাকার কথা, যে অর্জনগুলো হওয়ার কথা, এই অর্জনগুলোর জায়গায় কোন জায়গায় তাৎক্ষণিক যে সমাধান হওয়ার কথা সেটা করতে পেরেছে। জ্বালানি তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছিল, এই সংকট দূর করতে বাংলাদেশকে বেশ কয়েক দেশের পরে গিয়ে শিডিউল পেতে হয়েছে, কার্যকর পদক্ষেপগুলো করতে দেখা গেছে। ইরানের সাথে যুদ্ধ হয়েছে আমেরিকার, এই যুদ্ধে বাংলাদেশের অবস্থান কি এটা বাংলাদেশের মানুষ যুদ্ধ শুরু হওয়ার 20 দিন পর্যন্ত জানতেই পারেনি। এরপর ইরানের এম্বাসি সাংবাদিক সম্মেলন করে বলেছে যে বাংলাদেশের অবস্থান আমরা যুদ্ধের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান, যুদ্ধের পক্ষে এটা মানে এটা সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়নি। এই স্টেটমেন্ট বললাম তো 20 দিন পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইরানের দূতাবাস থেকে বলেছে যে বাংলাদেশের অবস্থানে আমরা ক্ষুব্ধ, বাংলাদেশের এই অবস্থান আমরা প্রত্যাশা করিনি। অবস্থানই নেই বাংলাদেশের। আসলে যদি নাই থাকতো সংসদে খোমেনি সাহেবের মৃত্যুর পরে শোক প্রস্তাব আসলো কিভাবে? এই ইস্যুগুলো বোঝা যায় স্পষ্টত যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে তৎপরতা, যে চেষ্টা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে যে দূরদর্শিতা থাকার কথা, এরকম একটা সিরিয়াস সেনসিটিভ ইস্যু আমরা দেখি বিসিএস ক্যাডারের মধ্যে যারা বেস্ট ক্যাডার। একটা জিনিস আইয়ুব ভাই, আমার সরকার গঠন হওয়ার পরপরই যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো বিশ্বে, এবং সেই সরকারের একটা টালমাটাল অবস্থা, মানে এই সামলাতে গিয়ে আর কি, জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের আমদানির ক্ষেত্রে তখন ওই মুহূর্তে কি আসলে আপনি যে প্রশ্নটা তুলছেন যে পররাষ্ট্রমন্ত্রীর দুর্বলতা বা কিছু, তাতে বুঝে ওঠার আগে তুই ঘটনাটা করছে, সেই কিছু জায়গা থেকে আপনার কনসিডার করছেন না? দেখুন, কনসিডার করেননি কেন? বিরোধী দল হিসেবে আপনারা তো সেটা করতে পারেন। একটা হুট করে একটা ঘটনায় একটা স্ট্যান্ড নিয়ে নেওয়া কি তখন কি একটা জাতির জন্য, একটা সরকারের জন্য খুব ভালো বিষয় হতো? আমি আপনার প্রশ্ন যদি একমত হই যে হ্যাঁ, বাংলাদেশ সরকার, তারেক রহমানের সরকার, তিনি কোন স্ট্যান্ড নেননি ইরানের পক্ষে বা আমেরিকার পক্ষে বা ইসরায়েলের পক্ষে, কোনো পক্ষে বা বিপক্ষে যাননি, কিন্তু ওই মুহূর্তে সরকারের দোদুল্যমান অবস্থায় কূটনৈতিক তখন জাতি এবং সরকারের কি এটা ভালো কিছু বয়ে আনতো? উত্তর দেওয়ার সুযোগ দেন। যে কূটনৈতিক অঙ্গনে দুইটা টায়ার থাকে কানেকশনের, একটা টায়ার 1 যেটা আপনারা দেখেন সারফেস লেভেলে যেটা দেখেন, এটার বাইরে ডিপ লেভেলে একটা রিলেশন, এবং টায়ার 2 একটা কন্ট্যাক্ট থাকে, যাতে দুই দেশের মধ্যে একটা সমঝোতা থাকে। সেই সমঝোতার মধ্য দিয়ে দুই দেশ তার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রকাশ্যে আদায় করতে না পারলেও কোনো না কোনোভাবে তার স্বার্থ আদায় করাটাই হলো কূটনৈতিক তৎপরতার অংশ। সুতরাং এই কূটনৈতিক তৎপরতা কখন ব্যর্থ হয়? যখন সবাই আখের গোছাইতে ব্যর্থ থাকে। আমি জানি না সরকার কিভাবে দেখছে এটা। মানে সরকার এসে আখের গোছাচ্ছে না, সরকার না, আমি শেষ করতে দেই। আখের গোছানোর ব্যর্থতা কেন বলছি জানেন? ডক্টর খলিলুর রহমান, যাকে ওনারা পিক করেছেন, তিনি আসলে আখের গোছাইতে ব্যস্ত। তিনি আসলে ওই সরকার থেকে, ওই সরকারের শেষ সময় এসে তার আখেরটা সে গুছাইছে। সে কিভাবে কাকে দিয়ে আখেরটা গুছিয়ে তার স্বার্থটা আদায় করতে পারবে, এটা 100% সে কার্যকর করেছে, এবং কার্যকর করে তিনি এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এটা কল্পনার বাইরে আপনি চিন্তা করতে পারেন যে এই মানে বিগত সরকারের একজন হাসিনার উপদেষ্টাকে ওনাদের আমিরের উপদেষ্টা বানায় ফেললো। কি করতে যিনি তার মানে তার শ্বশুরবাড়ির মানে কাজের লোককে ধর্ষণের দায়ে অভিযুক্ত, আইসা পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল। ক্যান ইউ ইমাজিন? এটা আপনি একবারের জন্য আগে চিন্তা করতে ওনাদের যে আমির, এবং ঠিক যাকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বানাইলেন, শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন, যিনি তার শ্বশুরবাড়িতে গৃহ পরিচারিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। পরে যখন এটা বাইরে আসলো, প্রকাশ্যে আসলো, তখন বললো যে না, তাকে এই ঘটনা জানার পরে তাকে অব্যাহতি দেওয়া হয়। বিএনপি সরকারের মানে এই ঘাড়ে বসে এই পররাষ্ট্রমন্ত্রী তার আখের গোছানোতে ব্যস্ত। পররাষ্ট্র মন্ত্রণালয়ে কি হচ্ছে, পররাষ্ট্র পর্যায়ে কি হচ্ছে, কোনো কিছুই আসলে মানে ওনার উনি আপনার সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন কিভাবে যদি ব্যর্থতা থাকে? বললাম যে এটাই ওনার মাত্র 2 মাসের প্রিপারেশনে, 1.5 মাসের প্রিপারেশনে এটা হলো। এবার ওনার কথাই কিন্তু বলে আসছে যে সিদ্ধান্ত নিলে
যে কোনো কিছু অর্জন করা সম্ভব। আপনি বলছেন যে সরকারের অল্প সময় এর মধ্যে এত কিছু ওটা করা কি কিভাবে আখের সম্ভব? গোছানো? যে জাতিসংঘের যে আপনি বলছেন যে সেটা অল্প আখের সময়ের গোছানো মধ্যে কিনা? এত কিছু করা কিভাবে সম্ভব, আপনি এটা বলছেন, কিন্তু উনি বলেন যে 2 মাসের মধ্যে অনেক কিছু করা হ্যাঁ, সম্ভব, সম্ভব। তিনি সেটা করে দেখিয়েছেন। আমরা কিন্তু 17 দিনের সেই মাথায় USA ফ্যামিলি কার্ড দিয়েছি। আছে কিনা? পুরো মানে পৃথিবীকে 17 জয় দিনের করা মাথায় সম্ভব হয়েছে। সরকার গঠনের 17 দিনের মাথায় ফ্যামিলি কার্ড দিয়েছি, 1 মাসের মাথায় দেখেন, কৃষক কার্ড অনেক আমরা কিছুই প্রচলন করা করেছি। সম্ভব। তো কিন্তু আমাদের অ্যাচিভমেন্ট ঠিক আপনি দেখবেন না এখান কেন? থেকে মানে পায়ে হাঁটার রাস্তা ইন্ডিয়ার সাথে সম্পর্কটা উন্নয়ন করার জন্য যে চেষ্টা থাকা দরকার, যে তৎপরতা থাকা দরকার, সেটা কিন্তু তো ইন্ডিয়া উদ্যোগ প্রেমী করতে হয়ে গেল পারেনি। জামায়াত হঠাৎ করে, এটাই মানে তো এই যে মুশকিল। এটা স্পষ্ট তো জি, বোঝা যাচ্ছে আমাদের পররাষ্ট্র আরেকজন মন্ত্রণালয়ের অতিথি কাছে। অপেক্ষা করছেন, তাকে কিছু বলার সুযোগ দিব। আমিরুল মজলিস সাংবাদিক, আপনাদের শুনছিলেন যে ইলমাস তালেব ভাইয়ের কাছে প্রশ্ন ছিল যে যে ঘটনা ঘটেছে দিল্লি ইমিগ্রেশনে জাহিদুর রহমানের সাথে, যে ঘটনাটা ঘটেছে তথ্য উপদেষ্টার, আচ্ছা, তো এইটাকে আসলে সরকার যেভাবে মোকাবেলা করছে বা সরকার যেভাবে আসলে জবাব দিয়েছে, এবং ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বাংলাদেশের যিনি রয়েছেন ভারতের, তাকে তলব করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে ভারপ্রাপ্ত হাইকমিশনারকে। সেই বিষয়ে আসলে আপনার কাছে কি মনে হয় যে কূটনৈতিক তৎপরতায় বা কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন হয়েছে কিনা, সে প্রশ্ন উত্তর দিয়েছেন? আমি আসছি মূল বাংলাদেশে বিষয়ে। এটা কোনো প্রভাব পড়বে কিনা পরবর্তীতে? আচ্ছা, এখানে বেশ কিছু বিষয় একটু বোঝার বিষয় রয়েছে। সেটি হচ্ছে ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেটি আমরা বলছি ঐতিহাসিক সম্পর্ক। নিঃসন্দেহে তারা যেহেতু আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের যে সম্পর্ক, সেটি কোনো অবস্থাতেই অন্য কোনোভাবে দেখবার সুযোগ নেই। এটি একটি মর্যাদাপূর্ণ সম্পর্ক হবে, প্রথমত হচ্ছে এটি। এখন এই সম্পর্কটির ক্ষেত্রে আমরা সবাই জানি বিগত 17 বছরের সম্পর্কটির একটা মাত্রা ছিল, যেখানে হয়তো সরকারের সাথে সরকারেরই সম্পর্কটি ছিল, সরকারকে কিভাবে টিকিয়ে রাখা কিংবা সরকারকে কিভাবে সর্বাত্মক সহযোগিতা করা। বিগত সরকারের আমলে আমরা সরকারের নেতৃস্থানীয় মন্ত্রী, এমপি, দায়িত্বশীল ব্যক্তি, তাদের কাছ থেকে বিভিন্ন বক্তব্য শুনেছি। খোদ তৎকালীন পালিয়ে যাওয়া যে প্রধানমন্ত্রী, তার কাছেও শুনেছি ভারতকে আমরা যা দিয়েছি, এই ধরনের বক্তব্য। এর পরবর্তী 5 আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে ইন্টারিম গভর্নমেন্টের সময় সেই সম্পর্কে কিন্তু একটা অ্যাডভার্স সিচুয়েশন তৈরি হলো, অনেকটা প্রতিকূল অবস্থা, এবং বলা যায় যে খুব স্থবির একটা অবস্থা। নানা কারণে সেটি হয়েছে, ভিসা বন্ধ হয়ে গেল, আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেক এবং প্রভাব পড়লো। দুপক্ষেই আমি বলবো যে এই দায়িত্বশীলতা, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কোনো অবস্থাতেই কোনো রাজনৈতিক সরকার ছিলেন না, সুতরাং তাদের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও ভারতের পক্ষ থেকে সেই অর্থে সেই রকম উৎসাহ বা আগ্রহ ছিল না। পরবর্তীতে তারা বারবারই সেটি বলেছেন যে নির্বাচিত সরকারের সময় আসলে তাদের সাথে সম্পর্ক অনেকটা স্বাভাবিক হবে। পরবর্তীতে আমরা দেখেছি, বিশেষ করে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর ভারতের যে মনোভাব, তাদের নেতৃস্থানীয় পর্যায়ের থেকে যে বক্তব্য এবং ফিজিক্যালি যে এখানে এসে ফিজিক্যাল প্রেজেন্স, এই সব কিছু আসলে প্রমাণ তখন একটা ইঙ্গিত দিচ্ছিল, পজিটিভ ইঙ্গিত। কিন্তু সেই ইঙ্গিতের পরে ইমরান সালে প্রিন্স ভাইও বলছিলেন এবং জনাব সালাউদ্দিন আইয়ুবিও বলছিলেন যে দীনেশ ত্রিবেদীর যে বক্তব্য, সেটি একদিকে যেমন রহস্যাবৃত একটা বক্তব্য, এবং পরবর্তীতে ডক্টর জাহিদুর রহমানের যে বিষয়টি, এটি নিঃসন্দেহে কোনো বিশেষণেই আসলে এটিকে বিশেষায়িত করা যায় না যে কতটা দুঃখজনক কিংবা অনাকাঙ্ক্ষিত। এখানে প্রশ্ন হচ্ছে যে এই প্রসঙ্গটি জনাব আইয়ুবী তুলছিলেন যে উনি আমন্ত্রিত ছিলেন কিনা। আমি ফর দ্য কাইন্ড কনসিডারেশন এই বিষয়টি একটু বলছি। সেটি হচ্ছে উনি গত 12 জুন একটা নোট অফ ভার্বাল দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, এবং সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে, যে এই ধরনের কনফারেন্স, এবং উনি বলছিলেন ওনার নিজেরও অভিজ্ঞতা আছে, আমাদের মোটামুটি সবারই অভিজ্ঞতা আছে। আমরা যখন ইনভাইটেড হই, আমি নিজেও যখন ভারতে এর আগে গিয়েছি যেই কয়েকবারই, আগে ইনভাইটেশন লেটার ওরা যখন পাঠায় তখনই ইট হ্যাজ বিন কনফার্মড যে আমি ওখানকার গেস্ট। আফটার দ্যাট বিমানবন্দরে যেগুলো করা হয় সেই কাগজপত্রগুলো তাদের কাছে থাকে। এখানে আমার মনে হয় আই মে বি রং, এবং আমি রং হলেই ভালো, সেটা হচ্ছে বারবারই বলছিলেন ইমরান সালে প্রিন্স যে ডক্টর জাহিদুর রহমান কোনো ব্যক্তি, জাহিদুর রহমান নয়, সরকারের পক্ষ থেকে গেছে। অ্যাবসলিউটলি রাইট, বাট ওনার একটা ব্যক্তি আইডেন্টিটি আছে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা জানি উনি কন্টেন্ট ক্রিয়েট করতেন, এবং দর্শকরা হয়তো অনেকেই জানে যে ওনার মোটামুটি 8 থেকে 10টা, এক্সাক্ট সংখ্যাটা হয়তো আমি এই মুহূর্তে বলছি না, চ্যানেল ওনার ভারতে বন্ধ আছে।
এই চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল ভারতে দেখানো হয় না। সুতরাং ভারতের হাই অথরিটি বা হাই অফিসিয়ালস তাদের কাছেও এক ধরনের বার্তা এবং মোটামুটি আছে। সেগুলোর কারণে এটা হয়েছে কিনা আই এম নট শিওর, বাট এইটাও একটা কারণ হতে পারে বলে কেউ কেউ আশঙ্কা করছে। কিন্তু নিঃসন্দেহে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটি মর্যাদাপূর্ণ করার ক্ষেত্রে, এবং আমরা তো দেখছি সীমান্তে যে ঘটনাগুলো ঘটছে, এটা তো নিঃসন্দেহে খুবই দুঃখজনক ঘটনা, পুশিনের ঘটনা হচ্ছে। এবং এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, যেটি জনাব আইয়ুবী সাহেব বলছিলেন যে সরকারের হয়তো অনেক ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখব বিজিবির যে রোল, ইটস টোটালি ভেরি ম্যাগনিফিসেন্ট অ্যান্ড ফ্যান্টাস্টিক রোল দে হ্যাভ প্লেড। এইটা কিন্তু একটা বলার ব্যাপার। এবং তারা যে হিরোইক দেখাচ্ছে, এবং আমরা বিএনপির আগের সময়টাতেও জানি যে কুড়িগ্রাম এবং রৌমারীতে যে ঘটনাগুলো ঘটেছিল সেখানেও তৎকালীন বিডিআররা যে সাহসিকতার পরিচয় দিয়েছে, এবং এখনকার বিডিআর বা এখনকার তো বিজিবি যে ভূমিকা রাখছে, এটিকে কোনোভাবেই বলা যায় না যে সরকারের মনোভাবের বাইরে কোনো কিছু করা হচ্ছে। নিশ্চয়ই সরকার থেকে এ ধরনের অবশ্যই ইনস্ট্রাকশন বা সেই রকম মনোভাবের প্রতিফলনই কিন্তু দেশপ্রেমিক বিডিআর বা বিজিবি যাদেরকে আমরা বলছি, সীমান্তরক্ষী যারা রয়েছেন, তারা দেখাচ্ছে। এটি একটি বিষয়। কূটনৈতিক সফলতার কথা উনি বলছিলেন, ব্যর্থতার কথা বলছিলেন জনাব আইয়ুবী। এই জায়গায় একটু বলবো, সরি কাট দিন একটু, আবার বলুন। কূটনৈতিক সফলতা এবং ব্যর্থতার যে বিষয়টি বলছিলেন জনাব আইয়ুবী, এখানে ডক্টর খলিলুর রহমান একজন ব্যক্তি, খলিলুর রহমান যে কথা ইমরান সালে প্রিন্স ভাইও বলছিলেন, সময়টা উনি যে সভাপতি নির্বাচিত হলেন মাত্র 4 মাসের ব্যবধানে, অথচ আমাদের যে প্রতিযোগী ছিল বা প্রতিদ্বন্দ্বী ছিল তিনি 2016 সালে তার প্রার্থিতা কিন্তু ঘোষণা করা হয়েছে এই জাতিসংঘে। তাহলে 2016 থেকে 26 10 বছর আমাদের যে প্রতিদ্বন্দ্বী সে ওয়ার্ক করেছে বিভিন্ন জায়গায়, তার যে কূটনৈতিক যেসব কার্যক্রম সেগুলো চালিয়েছে সভাপতি হওয়ার জন্য। অন দ্য আদার হ্যান্ড আমাদের যে ডক্টর খলিলুর রহমান উনি কিন্তু 4 মাস সময় পেয়েছে, এবং এখানে কিন্তু ওনার কূটনৈতিক সফলতা এবং ওভারঅল বাংলাদেশের একটা হিস্টোরিক্যাল মোমেন্ট এটি বলা যায়, এবং এটা একটা মাইলস্টোন। সুতরাং সেটাকেও আমাদেরকে স্বীকার করতে হবে। পাশাপাশি যে বিষয়টি বলবার রয়েছে এখানে, সেটি হচ্ছে এই ঘটনার মধ্য দিয়ে আমার মনে হয় যে আমাদের যে ভারত বাংলাদেশ সম্পর্ক সেই জায়গায় একটু ভাববার বিষয়ে উভয় পক্ষকেই চিন্তা করতে হবে। বিশেষ করে ডিপ্লোম্যাটিক কতগুলো নর্মস আছে, আমরা জেনারেল পিপল যারা, তারা হয়তো অনেক সময় অনেক সেন্টিমেন্টাল কথাবার্তা বলে ফেলি, যেটিকে আমরা সস্তা সেন্টিমেন্ট বলি, যে ভারত বিরোধী কেউ, কিন্তু যারা ক্ষমতায় থাকেন কিংবা যাদেরকে ডিপ্লোমেসিটা মেনটেন করতে হয় তাদের কিন্তু বাচন থেকে শুরু করে সব কিছু মানে প্রপার জিনিসটা হ্যান্ডেল করার জন্য খুবই ডিপ্লোম্যাটিক ওয়েতে করতে হয়। সুতরাং আমরা সেই জায়গা পর্যন্ত আমার মনে হয় একটু অপেক্ষা করা দরকার। এখনই মানে এই সম্পর্কটা নিয়ে কমেন্ট করা আমার মনে হয় ইটস টু আর্লি টু সে এনি কমেন্ট। না, আপনি যেমনটা বলছেন খুব সুন্দর করে বলেছেন, ইমরান সালে প্রিন্স ভাইও ওই জিনিসটাই বলছিলেন। আর বলছিলেন যে এক পক্ষে আসলে সম্পর্ক উন্নয়ন হয় না, দুই পক্ষকে গিয়ে আসতে হয়। এটা যেমন সত্যি কথা, তেমনি সেটাও হচ্ছে যে ভারতে যে আজকে মানে গত রাতে যে ঘটনাটা ঘটেছে দিল্লি ইমিগ্রেশনে, একই সঙ্গে সীমান্তবর্তী যে পুশিনের যে চেষ্টা সেটা কিন্তু আমরা দেখেছি। এবং ভারতের যে এখন পশ্চিমবঙ্গে যে সরকার নির্বাচিত হয়েছে, শুভেন্দু সরকার, বিজেপির সরকার, যে তারাও তাদের বক্তব্য কিন্তু খুব ভালো দেখাচ্ছে না বাংলাদেশ সম্পর্কে, বাংলাদেশকে নিয়ে। প্রতিবেশী দেশ আমরা যেমন তাকে চিন্তা করছি, তারা তো আসলে আমাদেরকে হয়ে চিন্তা করছে না। এদিকে এই বিষয়গুলি নিয়ে আসলে কি মানে কি বার্তা দিচ্ছে আর না, সেই বার্তাটার কথাই বলছি যে এটি নিঃসন্দেহে কমেন্ট করতে চাচ্ছেন না বা কমেন্ট করা ঠিক হবে না যেমন বলছেন, কিন্তু এটাও তো আসলে আমাদেরকে যেমন আইবি বলছিলেন যে আমরা 2-3 মাস পেছনের ভবিষ্যৎ চিন্তা আমরা কেন করছি না এখন থেকে, সেটা কি চিন্তা করার সময় এসেছে না? না, সেটা চিন্তা করার সময় আছে, কিন্তু সেটি আপনার কাজের মাধ্যমেই বিভিন্ন বার্তা দেয়া। কোনোভাবেই আপনি আগে থেকেই বলবেন যে আমি 7 সিস্টার বন্ধ করে দিব, আমি ওনাদেরকে ঢুকতে দিব না, কিংবা ভারত থেকে বলা হবে যে আমি তাদেরকে ময়লার স্তূপ দিয়ে ঢেকে ফেলবো একদিনে। এগুলো কোনোটাই আসলে কূটনৈতিক কথাবার্তা নয়, ডিপ্লোম্যাটিক কথাবার্তা নয়। আপনাদের কার্যক্রমেই বিষয়গুলো আসলে পরিষ্কার হবে। প্রিন্স ভাই, যেমন শুনছিলেন আইবি তো অনেকগুলো প্রশ্ন তুলেছে সরকারের কূটনৈতিক বিষয়গুলি নিয়ে। জাহিদুর রহমান সাহেবের যাওয়াটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, তিনি আমন্ত্রিত ছিলেন কিনা, নানা বিষয়ে প্রশ্ন তুলেছেন। আসলে কি উনি বিরোধিতার জন্য বিরোধিতা করছেন? একেবারে স্রেফ বিরোধিতার কারণেই জামাত এখন বিরোধিতা করছে। আসলে উনি যে বক্তব্যগুলো দিলেন আমি কিছু নোট করেছি, তাতে দেখা যাচ্ছে তিনি সরকারের ব্যর্থতাটাকে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে বের করলেন, কিন্তু ভারতের
যে মানে ইমিগ্রেশন কর্তৃপক্ষের যে প্রতিবন্ধকতা, অসৌজন্যমূলক আচরণ, সেই ব্যাপারে কিন্তু ওনার ভয়েসটাকে তিনি সেইভাবে রেজ করতে পারেন নাই বা করেন নাই। এটা একটা রহস্যজনক ঘটনা। তো হঠাৎ করে তিনি ওনারা এত ভারত প্রেমী কেন হয়ে গেলেন, এটা বলা খুব আমি রহস্যজনক মনে হচ্ছে। আমি বলছি উনি যে কথাগুলো বলেছেন যে ভারতে যাওয়ার সময় আমাদের না, ভারতে যাওয়ার সময় যেই সম্মেলনে উনি গিয়েছেন সেটা হচ্ছেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন, IORA, এবং এটা একটা গুরুত্বপূর্ণ একটা সংস্থান, এবং এই গত বছরও কিন্তু বাংলাদেশের এই সম্মেলনটা হয়েছিল, এবং সেখানে সিনিয়র অফিসাররা সেখানে করে। এবং এখানে গিয়ে কি হয়, এখানে গিয়ে আপনার ভারত মহাসাগরীয় যে নিরাপত্তা, মুক্ত নৌ চলাচল, অর্থনৈতিক ও বাণিজ্যিক উন্নয়ন, ব্লু ইকোনমি যেটা আছে, সেখানে আমাদের অবস্থান তৈরি করা, বাণিজ্য বৃদ্ধি, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ উদ্ধার কাজে আমাদের যে বাংলাদেশের যে অবস্থান, সেখানে আমরা নেতৃত্ব দিচ্ছি। তো সেখানে যে এরকম একটা আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে, সেখানে আপনার বাংলাদেশ যাবে, সেটা তো আমাদের বললেন ইয়ে করে যে গত 12ই জুন তাদেরকে একটা আনুষ্ঠানিক নোট অফ ভার্বাল দেওয়া হয়েছে, এবং সেখানে যদি ডাক্তার জাহিদুর রহমানের ব্যাপারে তাদের কোনো বক্তব্য থাকতো তারা তো জানাতে পারতো, কিন্তু তারা জানায়নি। এটা আমি এখানে আইয়ুবী সাহেব বাংলাদেশের সরকারের ব্যর্থতা খুঁজলেন, কিন্তু ইন্ডিয়ান সরকারের ব্যর্থতা উনি খুঁজে পেলেন না। এখানে হলো মূল বিষয়। আজকে ভার্বাল দেওয়ার পর তো উনি গেলেন, যত প্রশ্ন তুলেছেন যে আগে জানাতে পারতেন, তো জাহিদুর রহমান সাহেব যেতেন না। উনি কোথায় যদি ভারত এ ব্যাপারে নেতিবাচক কোনো কথা বলতো, সেখানে বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিত। এখন সেখানে বরঞ্চ তিনি যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়ে, তিনি জেরার মুখে পড়ে যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে না তিনি আর এখানে থাকবেন না, তখনই কিন্তু তারা আবার এসে বললেন না আপনি চলেন, ভিতরে যেতে অসুবিধা নেই। তাহলে এই যে অসুবিধাটা করলো, আবার তিনি যখন বাংলাদেশে ফিরে আসার উদ্যোগ নিলেন, সেই মুহূর্তেই তিনি বললেন যে না আপনি যেতে পারবেন। এই যে বিষয়টা, এইটার মধ্যে আমার একটা রহস্যাবৃত ঘটনা। এবং আমি মনে করি ডাক্তার জাহিদুর রহমান তিনি বাংলাদেশের মর্যাদা তিনি সেখানে সুপ্রতিষ্ঠিত করেছেন, এবং সবার আগে বাংলাদেশ, মানে বাংলাদেশের সম্মানটা হচ্ছে সবার আগে, এটাকে উনি কিন্তু সেখানে এস্টাবলিশ করেছেন, এবং সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। তবে হ্যাঁ, আমরা ভারতের সাথে সম্পর্ক ভালো চাই, দুই দেশের স্বার্থেই চাই, এই অঞ্চলের স্থিতিশীলতার স্বার্থেই চাই। এবং যে কারণে আপনারা বলেছেন যে কিছুদিন আগেও আমরা যে সম্পর্কটা দেখছিলাম, এই নির্বাচিত বিএনপি সরকার আসার পরে আমরাও এগিয়েছি, ভারতও এগিয়ে এসছে। আমাদের মধ্যে একটা নতুন করে একটা সম্ভাবনার দোয়ার মানে ওপেন হওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছিল, এবং সেই সুযোগটাকে কেন, কি কারণে আপনার এখানে এরকম একটা প্রশ্নের মুখে ফেলা হলো, সেটাই হচ্ছে বড় বিষয়। কিন্তু বাংলাদেশ, আমি বলতে চাই যে তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ সরকার, সেখানে আমরা ওই যে বলেছি সবার আগে বাংলাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের মনোভাব বা চাহিদার উপর চিন্তা করে আমরা নিব। এই যে বর্ডারে যে অস্থিতিশীলতা, সেখানে বিজিবি যে অবস্থান নিয়েছে, এটা বাংলাদেশ সরকারের নির্দেশনায় তো এটা নেওয়া হয়েছে, এবং এই ব্যাপারে আমরা সরকারের কঠোর অবস্থান রয়েছে। এই যে না হলে আপনারা পদ্মা ব্যারেজ কিংবা তিস্তা ব্যারেজ যে করার যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি, এটা তো আমাদের স্বাধীন চিন্তার প্রতিফলন থেকেই তো ঘটেছে। আমরা তো ডানে বায়ে সামনে পিছনে তাকাই নেই, আমরা তাকিয়েছি বাংলাদেশের জনগণের দিকে, বাংলাদেশের পরিবেশ রক্ষার দিকে, বাংলাদেশের কৃষির দিকে তাকিয়ে, জনগণের দিকে তাকিয়ে আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। আমরা তো অন্যদের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত নেই, অন্যদের দিকে তাকালে এই সিদ্ধান্ত আমরা নিতে পারতাম না। তো সেই কারণে আমি বলেছি যে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ, এটা হলো তারেক রহমানের সরকারের নীতি। সেই নীতির প্রতিফলন সব জায়গায় আপনারা দেখতে পাবেন। যেরকম গত রাত্রে ডাক্তার জাহিদ যেটা আপনার দিল্লিতে ইমিগ্রেশনে যেটা প্রতিবন্ধকতার মুখে পড়ে যেটা সেই সিদ্ধান্ত নিয়েছেন, ওইটার বাংলাদেশের আত্মমর্যাদা রক্ষার জন্যই তিনি সেটা নিয়েছেন। তবে হ্যাঁ, আমরা বাংলাদেশের যে অবস্থান, আমরা আশা করি, করেছিলাম বা এখনো করি, যে জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক দল আছেন, বিরোধী দল, তারা বাংলাদেশের এই অবস্থানকে তারা মানে সমর্থন জানাবে, এবং সেখানে বাংলাদেশের এটা তো শুধুমাত্র ব্যক্তি ডাক্তার জাহিদের বিরুদ্ধে তো তাদের অবস্থান না, বা তাদের এই জিনিসটা আমরা দেখি নাই। বাংলাদেশের জাতীয় পতাকাকে যিনি বহন করেন, তাকে যেরকম প্রতিবন্ধকতার মুখে পড়তে হলো, অর্থাৎ বাংলাদেশের জাতীয় পতাকাকে কিন্তু এখানে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে।
সেই জন্য আমরা তাদের কাছ থেকেও, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও আমরা সেই গঠনমূলক এবং সেটা যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, আমরা গঠনমূলক তো বটে, এবং সেটা আমরা একটা জি। তাদের মানে বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়ে তাদের বক্তব্য রাখা উচিত বলে আমি মনে করি। প্রিন্স ভাই, এই ক্ষেত্রে যখন বলছেন তখন যে ভারতের যে আমাদের বাংলাদেশের সীমান্তে যে পুশিনে ঘটনা ঘটছে, সেখানে কিন্তু পররাষ্ট্র প্রতিমন্ত্রী কদিন আগে বলেছেন যে কয়েক দফা প্রায় 10-12টা চিঠি তিনি দিয়েছেন ভারতকে, কিন্তু ভারত থেকে কোনো জবাব আসেনি। পুশিন ঠেকানোর বিষয়ে আসলে কেন সরকার কূটনৈতিক তৎপরতা দেখতে পাচ্ছে না, বা হাই কমিশনারকেও বা তলব করা আমাদের হয়নি কেন? কূটনৈতিক তৎপরতা তো অব্যাহত আছে এবং জোরদারভাবে অব্যাহত আছে। সেটা নিয়ে আমরা কিন্তু বারবারই 10-12টা প্রশ্ন তুলছে চিঠি সবাই। দিয়েছি এবং আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় তারা পুশিং করার চেষ্টা করছে, সেখানে আমাদের বিজিবি এবং স্থানীয় জনগণ সেটা প্রতিহত করছে, এবং সেখানে আমরাও বিজিবিকে এখানে সাহস যোগাচ্ছি। সেখানে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা যেরকম অব্যাহত রয়েছে, সেরকম আমরা সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে সেটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করছি। হ্যাঁ, দুর্ভাগ্যজনক হলে সত্য, ভারতের কাছ থেকে আমরা সেটা হয়তো দেখতে পাচ্ছি না। এটা আমরা, তারা যে বাংলাদেশের সাথে সম্পর্ক নতুনভাবে গড়তে চায়, এই গড়ার ক্ষেত্রে এই যে অপতৎপরতাগুলো তারা চালাচ্ছে, এটা সহায়ক বলে আমি মনে করি না। জি, সাউদ্দিন আইয়ুব, আপনি শুনছিলেন যে সরকারের যে কূটনৈতিক তৎপরতা, সেগুলো যে স্পষ্ট একটি ব্যাখ্যা বা বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন। আমরা কিন্তু বেশ কিছু বক্তব্য পররাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে কিন্তু আগেও শুনেছিলাম, পুশিন ইস্যু এবং সবশেষ আজকের যে সদ্য যে ঘটনাটা ঘটলো। তো এটা নিয়ে আসলে বিরোধিতার জায়গাটা আসলে কেন আর কি? জি, আপনি আত্মমর্যাদা যদি কথা বলেন বাংলাদেশের, দেশের একটা জাতির, সেখানে আগে কি আমাদের ওই প্রশ্ন আসা উচিত না? আসলে আমি শুরু করব। জি, শেষ। প্রশ্ন শেষ, ওকে, দেন ফাইন। প্রথম কথা হলো, দেখেন, কিছু প্রশ্ন আমার মানে মৌলিক জায়গায় পররাষ্ট্র মন্ত্রণালয় কেন ব্যর্থ। দেখেন, ডাক্তার জাহিদ সাহেব কেন সেখানে আটকে গেলেন, তার একটা আশঙ্কা প্রকাশ করেছেন মজলিস সাহেব, যে তিনি একজন বিতর্কিত ইউটিউবার ছিলেন। বিতর্কিত বলাটা বোধহয় ঠিক মানে হবে না। ওই জায়গায় বলেন। ওই দেশে তাকে ওই দেশে এটা নিয়ে একটা বিতর্ক আছে, এই কথাটা তিনি বলেছেন। কিন্তু যে 3-4টা ইউটিউব ওনার চ্যানেল বন্ধ আছে, সেখানে এই কথাটা তিনি বলেছেন। ওই জায়গায় তিনি বিতর্কিত, সেই জায়গার কথাটা বলছি। এরকম আপনি কি মনে করেন উনি কি বিতর্কিত ইউটিউবার? না, আমি সেটা মনে করি না। ভারত মনে করে, উনি ভারতের কথাই বলছেন। হ্যাঁ, সেটাই আপনি মনে করেন না ভারত মনে করে? ভারত মনে করে, সেটাই বলছে। ভারত যে মনে করতে পারে, মানে আপনি করেন না তো? না, আমি তো করি না। আচ্ছা, ঠিক আমি আছে, তো করি এটাই না। জানতে সরকারের চাইছি। একজন পদস্থ ব্যক্তিকে আমি উপযুক্তই মনে করবো, অসুবিধা নেই। না, উনি সরকারের যদি উপদেষ্টা নাও হতেন, ওনার যে কন্টেন্ট, এটা নিয়ে আপনার কোনো না, সেটা নিয়ে আমার কথা নাই, সেটা নিয়ে আমি কথা বলিও নাই। আপনার কথাটা জাস্ট আই কোটেড ইট, যে আপনি বলেছেন ইতিমধ্যে যে তার এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, সেই বিতর্ক থেকে সেখানে একটা রেস্ট্রিকশন ইতিমধ্যে তার ব্যাপারে অফিসিয়ালি সেখানে থাকতে পারে। এরকম একটা সেন্সিটিভ ইস্যু, যার ব্যাপারে অফিসিয়ালি রেস্ট্রিকশন থাকতে পারে, তাকে অনার করা হবে কি হবে না, তার চেয়ে বড় হলো তার সিকিউরিটি প্রশ্ন। ইনসিকিউর একজন ব্যক্তিকে, এরকম মানে গভর্নমেন্টের হাই অফিসিয়াল একজন ব্যক্তিকে একটা ইনসিকিউর এরিয়াতে আপনি ঠেলে দিচ্ছেন, তার ব্যাপারে কোনো ইনফরমেশন আপনার নাই, তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজটা কি? না, ইনফরমেশন নাই বলতে বলেছে 12 জন। শুনুন, সরকার পক্ষ থেকে এই কথা কোনো বলা হয়নি, তিনি এটা বলেছেন। আপনি বলবেন, আমাকে বলবেন। আমি তিনি এটা বলেছেন। আমি গণমাধ্যম কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, আমি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাই। এমপি, আপনার জানা উচিত। না, এটা সরকারের আছে 12 জুন, তারিখও বলে দিলাম আমরা, নোট ভার্বাল দেওয়া হয়েছে, আপনি জানেন। ভার্বাল দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তিনি যে আটকে যেতে পারতেন বা পারেন, এরকম সম্ভব না। এই প্রেডিক্ট কে করবে? এটা আমার আপনার পক্ষে সম্ভব না হলো। আপনি পাকিস্তানে গেলেন, ধরেন কথা আপনি পাকিস্তানে গেলেন, পাকিস্তানে গিয়ে এয়ারপোর্টে যদি আপনাকে এরকম একটা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়, থেকে আপনি ভাই, আমি যদি শ্রমিক হই তাহলে এই আশঙ্কা থাকতে পারে, কিন্তু আমি যদি সরকারের মন্ত্রী হই, পতাকাধারী হই, এই আশঙ্কা থাকার পরে আমার যাওয়ার কোনো সুযোগ না। আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু দেখেছি অনেক মন্ত্রী, মানে পতাকাধারীরাও পশ্চিমা দেশগুলোতে যে অনেক রকম হেনস্থার শিকার হয়েছে, সেখানে কি এরকম ফিরে আসতে হয়নি, এরকম ফিরে আসতে হয়নি। না, আমরা তো ইউএস এর ঘটনা দেখেছি না, ইউএস এর যে ঘটনা ঘটলো, ঢাকার জন্য ইউএনএ গেলেন প্রধান উপদেষ্টার সাথে তার সফর সঙ্গী করে নিয়ে গেলেন। পক্ষ থেকে এই পূর্বাভাস জানতে না পারা, এই প্রেডিকশন করতে না পারা, এই বুস্টটা তাদের মধ্যে না থাকা, এইটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুস্পষ্ট, মানে উনি জোর করে সরকারের ব্যর্থতা দেখবেন, ভারতের ব্যর্থতা দেখবেন না। এটাই হচ্ছে জামাতের দিক ঠিক করেছে। নিঃসন্দেহে আমি আমার বক্তব্য শুরুতেই শুরু করেছি, এটা একটা নিন্দনীয়, অপমানজনক এবং দেশের জন্য কিন্তু বাংলাদেশের ব্যর্থতা ঘুরে ফিরে কিন্তু বাংলাদেশের দিকে আসছে। ভারতের পক্ষ থেকে এই লজ্জাটা বাংলাদেশের ব্যর্থতা কোথায় দেখলেন?
বাংলাদেশের আমি এতক্ষণ ব্যর্থতা বলি নাই, আমি এখন কাউন্টার করি আপনাকে। না, কোথায় দেখলেন আপনি বলেন? আমি তো বললাম আপনি আসেন একটা একটা করে। আপনি বলেছেন ডাক্তার জাহিদ সাহেব যাবেন, এটা কোনো জানানো হয়নি, 12 জুন জানানো হয়েছে, এটা আপনার একটা অসত্য আমাকে তথ্য। আপনি না, ভারতকে জানানো আমাকে হয়েছে। জানানো হবে কেন? ভারতকে জানানো হয়েছে। আমি তো বললাম যে আপনি তো নিজেই জানেন না বলছেন। তো ভারতকে 12 জুন জানানো হয়েছে। এবার মিসকোট করলে তো হবে না। ভারতকে জানানো হয়েছে, এটা তো স্বাভাবিক। না না, আপনি বললেন যে ভারতকে শুনেন, ভারতকে আপনি জানানো- না না, আপনি এই কথা সেখানে বলেছিলেন কি না? ভারতে ঢোকার, ভারত, আপনি তো আপনি এই ভারতের কথা- নাগরিক না। আপনি শুনেন। আপনি ভারতে যেতে হলে আপনাকে ভারতকে জানিয়েই যেতে হবে। হ্যাঁ, তো আপনি তো বলছেন জানেন না। আপনি একজন মামুলি একজন লুকিয়ে ব্যক্তির গেছেন। মতো জানিয়ে যাওয়া আর একজন উপদেষ্টা যাওয়া, এই দুটোকে সমান? একজন কোনোভাবেই ইমরান সালে না। প্রিন্স যখন একজন- যাবে একজন আর ডাক্তার জাহিদ যখন যাবে, তাদের মধ্যে যাওয়ার মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে। অবশ্যই। সেই পার্থক্যটা এবং আসলে আপনি ছিল। যখন যাবেন, সেই পার্থক্যটা আসলে ছিল। লেট মি সে, আমাকে আপনি একজন এমপি হিসেবে যখন যাবেন আর ডাক্তার জাহিদ যখন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হিসেবে নিঃসন্দেহে, যাবেন, তার তাদের মধ্যেও মধ্যে পার্থক্য আছে। অনেক পার্থক্য। তো এখন উনি যখন কেন নিশ্চয়ই পার্থক্যটা হলো না, সেটাই তো আমার দেখি, প্রশ্ন। পার্থক্য তো ছিল। ভারত বলবে, এটা তো বাংলার সরকার বলতে পারবে সেই না। প্রশ্নটা আমার, সেটাই আমার কেন প্রশ্ন। পার্থক্য আছে? বাংলাদেশ আর সেখানে তো নোট ভার্বাল, এবং কেন যেখানে তাকে- ওখানে জানানো কেন হয়েছে। তাকে এই পার্থক্য করা হলো না? কেন আপনি তাকে প্রথমে honor করা বলেছেন হলো না? কোন কেন একটা তাকে এরকম exact সময় কেন reception গেল? করা হলো না? কেন এরকম- তাকে উপযুক্তভাবে অনার করা হলো না? না, না। এই প্রশ্ন আমি আমার নাগরিক না, হিসেবে না, করতেই পারি। আপনি বললেন এই প্রশ্ন আমি করতেই পারি। এটা তো এটা ভারত ঢাকার ভারত বলবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে আমি তো ব্যর্থতা। আমি বলেছি যে একটার পর ভারতের একটা যে ব্যর্থতা। বক্তব্যের আপনি প্রত্যাশায় যদি আমরা বলেন রয়েছি এখন পর্যন্ত। যে সীমান্তে পুশিনের ঘটনায় যে ব্যর্থতা আপনি বলেছেন, কোথায় উনি- পুশিনের তিনি- ব্যর্থতা? আমি একটু শেষ কোথায় করি। পুশিন করতে পেরেছে কোথাও? উত্তর দিতেছে কি? উনি প্রশ্ন করেছে আপনাকে যে পুশিনের ক্ষেত্রে আপনারা কি করেছেন, আপনি বলেছেন যে আমরা বিজেপিকে সাহস দিচ্ছি। বিজেপিকে সাহস দেওয়া কি করবো? এটা যুদ্ধ করবো? যুদ্ধ করে না, ওদের আপনি যুদ্ধ করবো? কূটনৈতিক তৎপরতা চালাবেন। কোথায় হয়েছে? কূটনৈতিক- 12টা না, বলেছে চিঠি তো, দিয়েছে হয়েছে তো, আমরা। হচ্ছে তো। বর্তমান চিঠি দিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী- 10 থেকে 12টা চিঠি দেওয়া পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। একটা পর্যায়ে কাজ মিটিং বলেন। হয়েছে 4 আমি বলি, দিন ব্যাপী। পররাষ্ট্রমন্ত্রীর একটা কাজের কথা বলেন, কি একটা কাজ? যে ডক্টর খলিলুর রহমান এই কাজটা করেছে। হ্যাঁ, করেছেন তো। কি করেছে না বলেন? না, যখন একটা কাজের কথা বলেন। আপনার ডক্টর খলিলুর রহমান আপনি আপনার বলেন। সব ঘুরে ফিরে You ওনার have সরকারের information ব্যর্থতা, for everything. ওনার ভারত যে আপনার পুশিন একটা করছে করে- এটার ব্যাপারে একটা ওনার কাজের কোনো কথা বক্তব্য বলেন। নেই। আজকে কিন্তু করতে পররাষ্ট্রমন্ত্রীর পারেনি, সাথে আমার- পেরেছে? পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজকেও আমার দেখা হয়েছে। না না, আমি তার সাথে হ্যান্ডশেক করেছি, সংসদে হ্যান্ডশেক করে কথা বলে এখানে এসেছি। ডক্টর খলিলুর একটা রহমান কাজ পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পুশিন করতে পারেনি, দেশের এই সামনে তো উপস্থাপন করতে সবচেয়ে পারেনি। সফলতা। What is the duty of a foreign minister? একজন ফরেন মিনিস্টারের কাজটা কি? আপনি What did পুশিন he- করতে পারে নাই, এইটাই তো তিনি সফলতা করেছেন? সরকারের, What did he পররাষ্ট্রমন্ত্রীর do? সফলতা, দেশের সরকারের মানুষ উদ্বিগ্ন। সফলতা, সবচেয়ে বড় বিজেপির প্রশ্ন হলো সফলতা। মানবতার প্রশ্ন। একটা ফ্যামিলি আপনি কি 10 পুশিন দিন কি করতে পর্যন্ত পেরেছে ভারত? উনি একটা পুশিন প্রশ্ন বিষয় করেছে, না, আমারও একটা 10 প্রশ্ন, দিন করতে তো পারেনি। পর্যন্ত, 10 দিন কূটনৈতিক পর্যন্ত তৎপরতা একটা বলেন, family বিজেপিকে এখানে সাহস আটকে দিয়ে আছে। বলেন, তো তাহলে- শুনেন, তা আপনার যদি বক্তব্যকে ফ্যামিলিকে নিয়ে নিতাম আমরা। ন্যূনতম রেসপন্সিবিলিটি থাকতো, তাহলে পররাষ্ট্রমন্ত্রী এখানে বসে থাকতেন না, তিনি চলে যাইতেন সেই সীমান্তে। কি করবে? সেখানে যুদ্ধ গিয়ে করতে? পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে যায়? নিঃসন্দেহে সীমান্তে যাবেন না, কোথায় গেছেন? কোথায়? তার ইস্যুগুলোকে সে ডিল করবে। আচ্ছা, ভারত পাকিস্তানের যখন ঘটনা ঘটেছিল, নিঃসন্দেহে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী কি ভারতের সীমান্তে এসেছিল? নিঃসন্দেহে আপনি এসব কথা বলবেন না। কেন বলবো না? পররাষ্ট্রমন্ত্রী, আমি তো বললাম পাকিস্তানের একটা- পররাষ্ট্রমন্ত্রী এসে একটা এসে উত্তর আপনি বলেন দেন। বলুন সেটা। যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান একটা চিঠি উদ্যোগ দেওয়া, নিয়েছেন, বৈঠক করা, একটা কাজ তলব করেছেন। করা, এই বিষয়গুলো তো চলছে মনে হচ্ছে। একটা যেমন কাজ আমি করেছেন শুনেছি, জানি। পররাষ্ট্রমন্ত্রী, একটা কাজ করে বলেন। আমি তো বললাম যে একটা যেখানে কাজ বলেন যেখানে তারা ডক্টর খলিলুর পুশিনের রহমান চেষ্টা was করেছে। engaged। এই যে ভাই, আমি একটু তিনি বলতে engaged চাই- ছিলেন, এটা একটা আপনি কাজের কথা বলেন। আমি একটু বলতে চাই, উনি বারে বারেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা দেখছেন, বাংলাদেশ সরকারের ব্যর্থতা দেখছেন, ভারতের সরকারের ব্যর্থতা দেখছেন না। তুই বলছেন যে পররাষ্ট্রমন্ত্রী কেন সেখানে সীমান্তে গেল না, এইটা পররাষ্ট্রমন্ত্রী সীমান্তে যে কি যুদ্ধ করবেন, সে তার কাজ না, ওইটা না। ওই যে 12-14টা চিঠি দিয়েছে আমাদের প্রতিমন্ত্রী, আমরা বলতে দেন, প্রতিমন্ত্রী আমাকে ফেরতটা দিয়েছেন, আমি এগুলো বলছি। শেষ করি, আপনাদের যে সদিচ্ছা এবং উদ্যোগের অভাব। 13টা জায়গায় তারা পুশিনের চেষ্টা করেছে, ফ্যামিলিগুলোকে নিয়ে এসেছে, প্রত্যেকটা বিশ্ব ঘটনার ব্যাপারে চিঠি দেওয়া হচ্ছে, 13টা চিঠি। এই যে 13টা চিঠির কথা বলা হচ্ছে, ওই ঘটনাগুলো উল্লেখ করে যেগুলো করা হচ্ছে, এগুলি দেন। বাংলাদেশের সরকারের সফলতা হচ্ছে ওই পুশিন ভারত করতে পারে নাই। এখন বলেছেন অমানবিকভাবে পরিবারগুলো রয়েছে, তাহলে কি উনি বলছেন আইয়ুবী সাহেব ওই পরিবারগুলোকে বাংলাদেশে নিয়ে রোহিঙ্গাদের মতো নিয়ে এসে একটা প্রশ্রয় বিস্ফোরণ দেয়? বানায় রাখেন আর কি। এইটাকে উনি চান? উনি আমরা কি আমি শেষ জেনে করি। শুনে আমরা ওই জি। পথে যাব কিনা? হ্যাঁ, যাবে কিনা আপনি বলেন। জেনে শুনে কি আমরা ওই পথে যাব? মানবিকতা দেখুন, দেখাতে গিয়ে আমরা কি ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে নিয়ে আসবো? বর্তমান তাদের পুশিন করার সরকারের যে প্রচেষ্টা এই সফল সমস্যা করবো? সমাধানের ক্ষমতা যে নাই, সক্ষমতা যে নাই, তার ভারত- উদ্যোগের যে জামাতের খুব আছে। আমি না, একটু একটু বলতে শেষ দেন, করি। ওকে একটু বলবেন, please। তাদের যে উদ্যোগের অভাব আছে, তাদের যে সদিচ্ছার অভাব আছে, এর একটা জ্বলন্ত প্রমাণ হলো আমরা সংসদে এটা নিয়ে আলোচনা করতে চেয়েছি। একটার পর একটা নোটিশ দেওয়া হয়েছে। আপনারা তো সংসদ সম্পর্কে যারা অভিজ্ঞতা আছে, জি। 42 বিধিতে 71 দিতে হয়, বিধিতে জি। প্রশ্ন করা হয়েছে, উত্তর পাইনি। তারপরে সবচেয়ে বড় স্লট হলো এটা সংসদে গিয়ে আলাপ করেন শেষ সেটা। করি 147 বিধি। সংসদে যে কথা একটা শেষ করি এই 147 বিধি। 147 বিধিতে
স্পিকার আনলিমিটেড টাইম দিতে পারে, এখানে করা হয়েছে। সেখানে 5 জন এমপিকে স্বাক্ষরিত আবেদন করতে বাজেট অধিবেশন চলছে। ন্যাচারালি এটা রিফিউজ করা হয় হবে। এবং ন্যাচারাল এই ইস্যুটাকে তারা অ্যাড্রেস করেছে। মাননীয় স্পিকার এবং স্পিকারের অফিস থেকে জানানো হয়েছে এবং আমাদেরকে চিঠি দিয়ে অফিসিয়ালি জানানো হয়েছে এটা আলোচনা হবে এবং একটু শেষ করে আলোচনা হবে এবং বলে একটা ডেট নির্ধারিত হয়েছে। সেই ডেটে আমরা প্রিপারেশন নিয়েছি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্পিকারের অফিস থেকে বলা হয়েছে যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই ব্যাপারে প্রস্তুতি নিতে বলা হয়েছে। তিনি প্রস্তুতি নিয়ে আসবেন, আমরা সব প্রস্তুতি নিয়ে গেছি। পরের দিন সকালে সংসদ শুরু হওয়ার 1 ঘন্টা আগে স্পিকার অফিস থেকে আমাদের নোটিশদাতা এমপিকে ফোন দিয়ে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর অনিচ্ছার কারণে এই ইস্যুতে আলোচনা করার আজকে সুযোগ নাই, সুতরাং আজকের কর্মসূচি থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে। এরপরে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে জানা হয়েছে কবে কোন সময় এটা নিয়ে আলোচনা হবে। তার 3 মিনিটের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়ে কথা বলেছেন। 300 বিধিতে প্রায় আধা ঘন্টা কথা বলেছেন। 30 সেকেন্ডের জন্য সীমান্ত ইস্যু নিয়ে তিনি একবার কথা বলেন নাই। সরকারের উদ্যোগ, আগ্রহ আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনি একটু ওনাদের বক্তব্য শুনছিলেন, কূটনৈতিক আসলে তৎপরতা কতটুকু হলে যে জাহিদুর রহমান সাহেবকে দিল্লিতে হেনস্থা হতে হবে না বা অসচেতন আচরণ শিকার হতে ওরা পুরসিনো ঠেকে যাবে? কূটনৈতিক তৎপরতা এই লেভেলে বা এই পর্যায়ে পৌঁছলে আপনি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হবেন না, বিষয়টা এরকম না। আর আইয়ুবী সাহেব যে বক্তব্যগুলো দিয়েছেন এখানে রাজনৈতিক বক্তব্য নিঃসন্দেহে আছে এবং কেবলমাত্র ডিপ্লোম্যাটিক বিষয়ই যে তা না, বিরোধিতার খাতিরে কিছু বিরোধিতা হয়তো থাকতে পারে এবং সেটিকেও আমি পজিটিভলি দেখছি। কারণ গভর্নমেন্টের উপর যখন যে কোনো কার্যক্রমের একটা প্রেশার থাকে তখন গভর্নমেন্ট আরও ফাইন টুইনিং করে হয়তো কাজগুলো করতে পারে। বর্ডার ব্যাপারে এরই মধ্যে গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ বা যে বিষয়গুলো হয়েছে সেটিকে ওনারা সাফিসিয়েন্ট মনে করছেন না। এখানে ফরেন মিনিস্ট্রির পাশাপাশি কিন্তু এখানে সবচেয়ে বড় একটা রোল প্লে করে হোম মিনিস্ট্রি এবং বিডিআর বিজিবি এই মুহূর্তে মিটিংও হয়েছে, ওদের মহাপরিচালক পর্যায়ে বিজিবি বিএসএফ এর মিটিং হয়েছে। সীমান্তের উত্তেজনার বিষয়ে সালাউদ্দিন আইয়ুবী যেটি বলছিলেন, ওনার উদ্বেগ নিঃসন্দেহে মানে যুক্তিযুক্ত। সেই জায়গায় আমার মনে হয় সরকারের উচিত সরকারের সংসদে সেটি নিয়ে আলোচনা করা, পর্যাপ্ত সময় দেয়া। বাজেট প্রসঙ্গটা আপনাকে জানতে চাই যে বাজেট নিয়ে আসলে যখন সরকার বলছে যে অন্তর্ভুক্তিমূলক এবং বিনিয়োগ বান্ধব বলছে, আর বিরোধী দল বলছে যে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত এবং এটা নিয়ে তারা মিছিল করেছে। এই বাজেটকে আসলে আপনি কীভাবে দেখছেন? আমাদের গতানুগতিক যে বাজেট কনভেনশনাল, সেই বাজেটে দেখা গেছে বাজেট ঘোষণা হওয়ার আগে ব্যানার তৈরি হয়ে যেত যে আগামীকালকে এই ব্যানারটা নিয়ে আমরা দাঁড়িয়ে যাব। একটা হচ্ছে জনমুখী বাজেট, আরেকটা হচ্ছে গণবিরোধী বাজেট, বিরোধী বাজেট। এবার সেই ট্রেন্ডটা সেই অর্থে নাই। এবং আরেকটা বিরোধী দলের দিক থেকে খুবই পজিটিভ সাইন আমি বলবো, সেটি হচ্ছে বিকল্প বাজেট দেওয়া হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং এনসিপি তাদের পক্ষ থেকে বিকল্প বাজেট দেওয়া হয়েছে। এটি আমরা ওয়েস্টমিনিস্টার ফর্ম অফ গভর্নমেন্টের যেটি ছায়া সরকারের কথা বলি, সেরকম একটি নজির আমি বলবো, এটিকে নিঃসন্দেহে। আর ওভারঅল যে বাজেটের ব্যাপার, নিঃসন্দেহে বাজেটে চ্যালেঞ্জ আছে, প্রতি বাজেটেই থাকে এবং যে লক্ষ্যমাত্রা ধরা হয় তার কাছাকাছি যাওয়া হয় না। কিন্তু এবারের বাজেটে নিত্যপণ্যের মূল্যের ক্ষেত্রে একটা বড় ধরনের যেটি আমরা বলছি যে কর এবং শুল্ক, এই জায়গায় ছাড় দেওয়ার কারণে অন্যান্যবার বাজেটের পরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে যে একটা আগুন ছড়ায় যেত আর কি, এইবার সেই ব্যাপারটি ঘটেনি। এটি একটি ইতিবাচক দিক। তবে নিঃসন্দেহে ব্যক্তি শ্রেণীর কর এবং আরও অন্যান্য এইসব জায়গায় রিফর্মের সুযোগ আছে এবং সংশোধনের সুযোগ আছে। কারণ বাংলাদেশের এই বাস্তবতায় আপনি যখন 4.5 লাখ টাকা মানে 3,75,000 টাকা ব্যক্তি শ্রেণীর কর শুরু হবে, তো এটি খুব একটা মানে বাস্তবতা বিবর্জিত না এবং এটিতে আপনি যেই টায়ারকে হিট করবেন সেটি হচ্ছে মিডল ইনকাম যারা তাদের, এবং সেই শ্রেণীটাই কিন্তু মূলত কর দেবে। তো এবং তাদেরকে যখন আপনি এইভাবে ক্ষতিগ্রস্ত করবেন করের বোঝা দিয়ে, সেটি মানে আলটিমেটলি খুব ভালো ফল বয়ে আনবে না। জি আইয়ুব ভাই, আপনি একটু বলবেন যে বাজেট নিয়ে আসলে আপনাদের বিরোধিতা কেন? আসলে এখন বাজেট নিয়ে আমরা যে কয়েকটা টার্ম ইউজ করেছি তার মধ্যে প্রধান টার্ম হলো উচ্চাভিলাষী। জি বলেছেন, কেন বাস্তবতা বিবর্জিত বলেছেন। হ্যাঁ, উচ্চাভিলাষীর সাথে বাস্তবতা বিবর্জিত ইন্টার রিলেটেড। 1 নাম্বার ইস্যু হলো, দেখুন আয়ের সোর্সটা কাল্পনিক, আসলে আয়ের সোর্স চিন্তা করা হয়েছে। 1 নাম্বার হলো রাজস্ব গত কয়েক বছরে সর্বোচ্চ হয়েছে হলো 24-25 সেশনে। 24-25 অর্থ বছরে 3,68,177 কোটি টাকা এসেছে। 3 লক্ষ থেকে এই বছরে আপনি এসে
মানে 25-26 সেশনে আরও কম হয়েছে, কারণ আমি লাস্ট যেটা হাইয়েস্ট ছিল এটাকে আমি অ্যাড্রেস করেছি। এখানে এসে আপনি ধরে 26-27 সেশনে এসে ধরেছেন 6,04,000 কোটি টাকা। ইটস ডাবল। ইজ ইট পসিবল? এটা কোনোভাবেই সম্ভব না। এইটা করতে গিয়ে আপনি কি করেছেন, যে আপনি ব্যাংকগুলোকে টার্গেট করেছেন ইতিমধ্যে। এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট, একটু ব্যাংকগুলোকে টার্গেট করেছেন। ভাই আমি 1 মিনিট খালি একটু আপনার সাথে যুক্ত করছি। উনি বলছেন যে উচ্চাভিলাষী এবং যে টার্গেটের কথা বলছেন, আমাদের ব্যক্তিগত পর্যায়ের বাজেট আর রাষ্ট্রীয় বাজেটের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। মানে আমাদের সংসারের বাজেটের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমার কি পরিমাণ আয় হবে ওটাকে চিন্তা করে আমি ব্যয় করি, কিন্তু রাষ্ট্রের বাজেটের ক্ষেত্রে কিন্তু টোটালি অপোজিট। এইটাকে যদি আপনি সংসার বাজেটের মতো রাষ্ট্রের বাজেট দেয়, রাষ্ট্রে হচ্ছে কি পরিমাণ ব্যয় হবে সেটা চিন্তা করে আয় টার্গেট করতে হয়। কারণ আপনি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, তাদের বেতনকে আপনি কমিয়ে দিতে পারবেন? আপনার আরও যেই জায়গায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ওইটাকে আপনি কমিয়ে দিতে পারবেন? বুঝতে পেরেছি। সুতরাং আপনার ব্যয়টা নির্ধারণ করে, এটা উচ্চাভিলাষী আমরা বলছি, উচ্চাভিলাষী আমরা বলছি, কিন্তু ইন দ্যাট সেন্স আপনাকে যদি চিন্তা করেন আপনাকে টার্গেট করতে হবে কিন্তু বেশি, তাহলেই আপনি অ্যাচিভেবল হবেন কিছুটা। জি প্রিন্স ভাই একটু আপনি বলুন। আমি তো শেষ করলাম। জি শেষ একটু করেন 30 আমি সেকেন্ড। বলছি যে মানে যে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে আর অর্ধেক আয় হবে কিনা এটা সন্দেহ আছে। সুতরাং ব্যয়ের যে পোর্শন এটাকে আপনাকে অবশ্যই কনসিডারে নিয়ে আসতে হবে, মিতব্যয়ের করতে হবে, অপচয় রোধ করতে হবে, দুর্নীতির পথ বন্ধ করতে হবে। এই তিনটা ক্ষেত্রে সরকারের পদক্ষেপগুলো কোনোভাবে পর্যাপ্ত না। 1 মিনিট সময় আছে, সব শেষ, আপনি ব্যাখ্যা দিবেন। এখন ধরেন এই যে বাজেটটা নির্বাচিত সরকার, তারেক রহমানের নেতৃত্বে নির্বাচিত সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যেটা পেশ করলেন, সেই বাজেটের ব্যাপারে দেশের অর্থনীতিবিদ বলেন, বোদ্ধা মহল বলেন এবং জনগণ এটাকে স্বাগত জানিয়েছে। এমনকি আমরা দেখি যে বড় বড় অর্থনীতিবিদ যারা বিগত দিনে বাজেট হলেই সমালোচনার ঝুড়ি নিয়ে বসতেন, তারাও এই বাজেটকে চিন্তাশীল বাজেট, মানবিক বাজেট এবং সেখানে জনগণকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে আসার বাজেট হিসাবে তারা কিন্তু অভিহিত করেছেন। কিন্তু আমরা জামাত এবং এনসিপিকে জোটকে দেখলাম এটাকে ওই বাজেট ঘোষণার আগেই, মানে মাগরিবের পরে তো ঘোষণা হবে, তার আগেই মাগরিবের আগে তারা নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে এই গরিব বাড়ার বাজেট মানি না, বিড়ির কর বাড়লো কেন মানি না, এইসব কথা বলে তারা মিছিল শুরু করে দিলেন। এই বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়ানো হয়েছে? মদের দাম বাড়ানো হয়েছে, ট্যাক্সের দাম বাড়ানো হয়েছে, বিড়ির উপর ট্যাক্স ধরা হয়েছে, সিগারেটের উপর ট্যাক্স ধরানো হয়েছে, কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যমূল্য, চাল ডাল, যেগুলো আমরা অনেক কিছু আমদানি করি সেগুলোর উপরে এবং মশলার উপরেও সম্পূর্ণ কর আপনার অনেক ক্ষেত্রে কমানো হয়েছে। যে কারণে মজলিস সাহেব বললেন যে বাজেট ঘোষণার পরপর অন্যান্য সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, কিন্তু এইবারই প্রথম নিত্য প্রয়োজনীয় দ্রব্যের কোনো মূল্য বাড়ে নেই। কিন্তু বিরোধী দল বলছে এটা গরিব বাড়ার বাজেট, তারা বলছে গরিব বাড়ার বাজেট, তাদের গরিব বাড়ার বাজেট বলছে বলে তারা এই কথাগুলো বলে তারা আজকে জনগণের বিরুদ্ধে দল। তারা বলছে উচ্চাভিলাষ না থাকলে যে জাতিকে আপনি এগিয়ে নিতে পারবেন না। হ্যাঁ, যেটা মজলিস সাহেব বলেন আমি একমত, যে রাষ্ট্রীয় ক্ষেত্রে যখন বাজেট ঘোষণা হয় তখন আপনার খরচটা ফিক্স করে আপনার আয়টা নির্ধারণ করতে হয়, কোন কোন জায়গায় আপনি আয় করবেন। উনি বলছেন 25-26 কর আদায় হয় নাই, তাই বলে 26-27 আদায় হবে না। 25-26 থেকে অনির্বাচিত সরকার ছিল, সেখানে তাকে জিলে গেল, সেখানে তো সেটা হয় নাই। এবার আমরা করতে পারবো কিনা, করার আগে যদি আপনি বলবেন পারলেন না, পারবো না, তাহলে এটা তো আপনার ঘোড়ার গাড়ির আগে হেডলাইট জুড়িয়ে দেওয়ার। একটু দর্শকদের একটা সুসংবাদ দিয়ে দেন, সেটি হচ্ছে যে এই নিত্যপণ্যের দামের কথা আমরা বলছি তো, এবং এটির সাথে তেল গ্যাসের সাথে জড়িত। আমরা যখন কথা বলছি তখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি হতে যাচ্ছে, এবং এই খবরে বিশ্ব বাজারে কিন্তু তেলের দাম যেটি 112-13 ছিল, আজকে আমরা যখন কথা বলছি তখন $80 মতো ব্যারেল প্রতি। সুতরাং এইটা চিন্তা করে সরকারও যদি আবার তেলের দাম কমানোর ক্ষেত্রে একটা ভূমিকা নেয়, তাহলে আমরা আশা করছি সরকার এটা পদক্ষেপ নেবে। আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় একেবারে শেষ। তাহলে বাংলাদেশকে তো পরিবর্তনের দিকে নিতে পারবো না। আগামীকাল আবার দেখা হচ্ছে একই সময়ে। শুভরাত্রি।